তাহলে ডিভোর্স দাও। আমার স্বামী ঠান্ডা গলায় বলল, এত নাটক করো না, পিয়ানোটা আমি আমার মেয়ের জন্য না, তানিয়ার ছেলের জন্য কিনেছি। সেই এক মুহূর্তে আমি বুঝে গেলাম আমার স্বামী নিজের মেয়ের চেয়েও অন্য একজন নারীর সন্তানকে বেশি গুরুত্ব দিয়েছে। তখনই আমি আমার ছোট্ট মেয়ের হাত শক্ত করে ধরলাম, একবারও পেছনে না তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ঢাকার উত্তরার ছোট্ট ফ্ল্যাটের ডাইনিং রুমে তখনও ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের 7 বছরের মেয়ের মেঘলার রং পেন্সিল আর আঁকার খাতা। রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসছিল। ঠিক তখনই আমার স্বামী রাহাত বিরক্ত গলায় বলল, এত নাটক করার কি আছে? পিয়ানোটা তানিয়ার ছেলে আরিয়ানের জন্য কিনেছি, আমাদের মেয়ের জন্য না। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো পুরো পৃথিবী যেন থেমে গেছে। ফ্রিজের শব্দ শুনতে পাচ্ছিলাম না, জানালার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ কানে আসছিল না। শুধু চোখের সামনে পড়েছিল একটা রসিদ, একটা দামি গ্র্যান্ড পিয়ানো, হোম ডেলিভারি সহ দাম 9 লাখ টাকারও বেশি। মাত্র 2 মাস আগেই মেঘলার স্কুলের মিউজিক টিচার বলেছিলেন, আপনার মেয়ের সুর ধরার অসাধারণ ক্ষমতা আছে, একটা ছোট কিবোর্ড কিনে দিলেও খুব ভালো শিখতে পারবে। মেঘলা আনন্দে বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা একটা ছোট্ট কিবোর্ড কিনে দেবে? রাহাত তখন হেসে বলেছিল, এসব এক সপ্তাহ বাজিয়ে রেখে দিবে, অযথা টাকা নষ্ট করার দরকার নেই। কিন্তু আজ দেখলাম অন্য একজন নারীর ছেলের জন্য সে লাখ লাখ টাকা খরচ করে পিয়ানো কিনে ফেলেছে। তানিয়া ছিল রাহাতের অফিসের সহকর্মী, সম্প্রতি তার ডিভোর্স হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সমস্যার কথা বলে রাহাতকে ফোন করত, আর আমার স্বামী সব কাজ ফেলে তার পাশে দাঁড়াতো। আমি ধীরে ধীরে রাহাতের দিকে তাকালাম, তার মুখে বিন্দু মাত্র অপরাধ বোধ নেই, বরং এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি তার সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছি। আমি শান্ত গলায় বললাম, আমাদের মেয়ের তো মাত্র 15,000 টাকার একটা কিবোর্ড চেয়েছিল। রাহাত নির্বিকার ভাবে উত্তর দিল, ওর দরকার নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আরিয়ানের দরকার আছে? সে বিরক্ত হয়ে বলল, আরিয়ান অনেক মেধাবী, তানিয়া ছেলেকে খুব ভালোভাবে মানুষ করেছে। কথাগুলো যেন আমার বুকের ভেতরে ছুরি হয়ে বিঁধল। ঠিক তখনই আমার পেছন থেকে ছোট্ট গলায় ডাক এলো, মা। মেঘলা স্কুল ব্যাগ কাঁধে দাঁড়িয়ে সব শুনছিল। রাহাত একবার মেয়ের দিকে তাকালো, কিন্তু তার মুখের কোনো মায়া ফুটে উঠল না। সেই মুহূর্তে আমার সংসারটা শেষ হয়ে গেল। ডিভোর্সের কথা বলার কারণে নয়, পিয়ানোর রসিদ দেখানোর কারণেও নয়। সংসার শেষ হলো তখন যখন একজন বাবা নিজের মেয়ের সামনে অন্যের সন্তানকে বড় প্রমাণ করেও একবার অনুতপ্ত হলো না। আমি ধীরে ধীরে বেডরুমে গিয়ে আলমারির উপর রাখা জরুরি ব্যাগটা নামালাম। রাহাত অবাক হয়ে বলল, কি করছো? চলে যাচ্ছি। সে হেসে উঠল, নাটক করো না, তুমি কোথাও যেতে পারবে না। আমি কোনো উত্তর দিলাম না। মেঘলার ছোট জ্যাকেটটা পরিয়ে দিলাম। আমার হাত কাঁপছিল না, মনে হচ্ছিল অনেকদিন ধরে এই দিনের জন্য আমি ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছিলাম। আমরা দরজার দিকে হাঁটতে রাহাত সামনে এসে দাঁড়ালো। ভাবছো এতে আমি ভয় পাবো? তোমার যাওয়ার জায়গা নেই। আমি শেষবারের মতো পুরো ফ্ল্যাটটার দিকে তাকালাম। এই ঘরটা আমি সাজিয়েছিলাম, ঋণের কিস্তি দিতে আমিও চাকরি করেছি, এই ঘরে অসংখ্য রাত কেঁদেছি, সংসারটা বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। তারপর রাহাতের দিকে তাকালাম। সে আর আমার স্বামী বলে মনে হচ্ছিল না। সে এমন একজন মানুষ যে নিশ্চিত ছিল আমি কোনোদিন তাকে ছেড়ে চলে যাওয়ার সাহস পাবো না। আমি শান্ত গলায় বললাম, আমার সঙ্গে আমার মেয়ে আছে, আমার আর কিচ্ছু দরকার নেই। তার মুখের ভাব বদলে গেল, অনুশোচনা নয়, বিরক্তি, যেন তার নিজের কোনো জিনিস অনুমতি ছাড়া চলে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, এই দরজা দিয়ে বের হলে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আমি দরজা খুললাম। হালকা বৃষ্টি পড়ছিল। আমি একবারও পেছনে না তাকিয়ে বললাম, ভালোই হবে। দরজার তালাটাও বদলে ফেলো। মেঘলা আমার হাত শক্ত করে ধরলো। আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। গাড়িতে উঠে আমি ওর সিট বেল্ট বেঁধে দিচ্ছিলাম। হঠাৎ ওর 2 চোখ বেয়ে জল এলো। কাপা গলায় ও জিজ্ঞেস করলো, মা, বাবা কি আরিয়ানকে পিয়ানো কিনে দিয়েছে? কারণ সে আমার চেয়ে ভালো। আমি মেয়েটাকে বুকে জড়িয়ে কপালে চুমু খেলাম। নিজের ভাঙা হৃদয় লুকিয়ে হাসার চেষ্টা করলাম। ধীরে ধীরে বললাম, না মা, তুমি কারো চেয়ে কম নও। তোমার বাবা শুধু ভুলে গেছে একজন সন্তানের কাছে সবচেয়ে দামি উপহার কোনো পিয়ানো নয়, বাবার ভালোবাসা। আমি গাড়ির ইঞ্জিন চালু করলাম। বাহিরে তখনও বৃষ্টি ঝরছে, আর আমরা দুজন একটি নতুন জীবনের দিকে রওনা দিলাম। মুখোশটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। বাড়ি ছাড়ার পর থেকে রাহাত নিজেকে সবার সামনে একজন অসহায়, কষ্ট পাওয়া বাবা হিসেবে তুলে ধরা শুরু করলো। ফেসবুকে পুরনো ছবি পোস্ট করত, মেঘলাকে কুলে নেওয়া, জন্মদিনের কেক কাটার, ঈদের নতুন জামা পরিয়ে দেওয়া, বহু বছরের পুরনো ছবিগুলো নিচে লিখত, আমার রাজকন্যাকে খুব মিস করি। কিছু মানুষ বাবা মায়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আত্মীয় স্বজন আর বন্ধুরা কমেন্টে ভরে দিল, ভাই ধৈর্য ধরো, মেয়েটার জন্য কষ্ট লাগে, আল্লাহ সব ঠিক করে দেবেন। আমি একটি কথাও বললাম না, কারণ আমি জানতাম সত্য সবচেয়ে বড় শক্তি হলো তাকে চিৎকার করে বলতে হয় না। আমি শুধু প্রমাণ জমাতে শুরু করলাম। মেঘলার স্কুলের প্যারেন্টস মিটিং এ না যাওয়ার অজুহাত, ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টে না আসার মেসেজ, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ, সবকিছুর স্ক্রিনশট সংরক্ষণ করলাম। ব্যাংক স্টেটমেন্ট বের করলাম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল মেঘলার স্কুলের বেতন, বই, চিকিৎসা, কোচিং, জামা কাপড়, সবকিছুর টাকা প্রায় সবসময় আমার অ্যাকাউন্ট থেকে গেছে। অথচ রাহাত সবাইকে বলছিল
বলছিল আমি নাকি তাকে মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। এরপর শুরু হলো আদালতের নির্দেশে নির্ধারিত দেখা করার দিনগুলো। প্রথম বুধবার মেঘলা তার সবচেয়ে প্রিয় নীল সোয়েটার পরে জানালার পাশে বসেছিল। প্রতি 5 মিনিট পর পর জিজ্ঞেস করছিল, মা বাবা কি এসে গেছে? সন্ধ্যা পেরিয়ে রাত হলো, রাহাত এলো না। রাত 8:30টায় একটা ছোট্ট মেসেজ পাঠালো, আজ একটু জরুরি কাজ পড়ে গেছে, মেঘলাকে বলো পরে সময় দেব। মেঘলা কিছুক্ষণ চুপ করে থেকে শুধু জিজ্ঞেস করলো, মা বাবা কি আবার আরিয়ানের কাছে গেছে? আমি উত্তর দিতে পারলাম না, কিন্তু কিছুক্ষণ পরেই তানিয়ার ফেসবুকে একটি ভিডিও দেখলাম, আরিয়ানের মিউজিক একাডেমিক অনুষ্ঠান। ভিডিওর এক কোণে রাহাত দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আমি কোনো মন্তব্য করলাম না, শুধু ভিডিওটি ডাউনলোড করে রেখে দিলাম। তৃতীয়বার দেখা করার দিনও সে এলো না, চতুর্থবারও না। একসময় মেঘলার জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতো না, সপ্তাহান্ত এলেও ছোট ব্যাগ গুছিয়ে রাখতো না। সে বুঝে গিয়েছিল যে মানুষটা আসার কথা বলে আসে না তার জন্য অপেক্ষা করতে নেই। পারিবারিক আদালতের মধ্যস্থতা বৈঠকের দিন রাহাত গাঢ় ধূসর রঙের বাদামি স্যুট পরে এলো। তানিয়া বাইরে বসেছিল। রাহাতের আইনজীবী অভিযোগ করলেন, আমার মক্কেলকে ইচ্ছাকৃতভাবে মেয়ের কাছ থেকে দূরে রাখা হয়েছে। আমার আইনজীবী অ্যাডভোকেট রাইসার রহমান শান্তভাবে একটি মোটা ফাইল টেবিলের উপর রাখলেন। তিনি বললেন, সম্মানিত সবাই, গত 10টি নির্ধারিত সাক্ষাতের মধ্যে রাহাত সাহেব মাত্র 2টি দিন উপস্থিত ছিলেন। একটি দিনে 1 ঘন্টা দেরিতে এসেছেন, 5 বার নিজে বাতিল করেছেন এবং 2 বার কোনো খবরই দেননি। তারপর তিনি রাহাতের একটি মেসেজ পড়ে শোনালেন, বুধবার আসতে পারবো না, আরিয়ানের মিউজিক প্র্যাকটিস আছে। ঘরের সবাই চুপ হয়ে গেল। রাহাত তড়িঘড়ি করে বসলো। মেসেজটার আসল অর্থ এটা না, কিন্তু তার নিজের আইনজীবীর মুখে অস্বস্তি স্পষ্ট। সেদিন কোনো সমঝোতা হয়নি। 2 সপ্তাহ পর এক অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোন করেছিল তানিয়া। তার কণ্ঠ কাঁপছিল। আপনি কি জানেন রাহাত আরিয়ানের পিয়ানোটা নগদ টাকায় কেনেনি? আমি অবাক হয়ে বললাম, না। তানিয়া বলল, পিয়ানোর দোকান থেকে আমাকে ফোন করা হয়েছিল, কিস্তির কাগজে আমার নাম দেওয়া হয়েছে। রাহাত বলেছিল আমি নাকি তার আর্থিক অংশীদার, অথচ আমি কোনো কাগজে সই করিনি। আমি মুহূর্তে সব বুঝে গেলাম। রাহাত শুধু প্রতারণাই করেনি, সে অন্যের পরিচয় ব্যবহার করেও ঋণ নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সব তথ্য আমার আইনজীবীর কাছে পাঠালাম। তিনি আদালতের মাধ্যমে রাহাতের সম্পূর্ণ আর্থিক হিসাব তলব করলেন। সেই নথি হাতে আসতেই আসল চিত্র বেরিয়ে এলো। আদালতে সে নিজেকে আর্থিকভাবে অসহায় বলে দাবি করেছিল, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট বলছিল ভিন্ন কথা। দামি রেস্টুরেন্ট, রিসোর্টে থাকা, তানিয়ার জন্য গহনা, আরিয়ানের মিউজিক একাডেমিক ফি, প্রাইভেট টিউশন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার খরচ, সবকিছুর প্রমাণ একের পর এক বেরিয়ে এলো। সবচেয়ে বড় ধাক্কা ছিল আরেকটি তথ্য। ডিভোর্সের কথা বলার 3 দিন আগে সে আমার যৌথ সঞ্চয় থেকে 15 লাখ টাকা তুলে নিয়েছিল। সেই টাকা রাখা হয়েছিল মেঘলার ভবিষ্যতের চিকিৎসা, পড়াশোনার জন্য জরুরি প্রয়োজনে। এপ্রিল মাসের শুনানিতে আমার আইনজীবী একে একে সব প্রমাণ আদালতে উপস্থাপন করলেন। মিস করা সাক্ষাতের তালিকা, ব্যাংক স্টেটমেন্ট, মেসেজ, ভিডিও, যৌথ হিসাব থেকে টাকা তোলার রেকর্ড। বিচারক কিছুক্ষণ নীরবে সব দেখলেন, তারপর রাহাতের দিকে তাকিয়ে বললেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আপনি কেন আপনার মেয়ের সঙ্গে দেখা করতে যাননি? রাহাত মাথা নিচু করে বলল, আমি তখন নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বিচারক শান্ত গলায় আবার প্রশ্ন করলেন, নিজের জীবন নাকি অন্য একজনের ছেলের মিউজিক প্র্যাকটিস? রাহাতের কাছে কোনো উত্তর ছিল না। দীর্ঘ শুনানির পর আদালত রায় দিল, মেঘলা আমার কাছেই থাকবে। রাহাত নির্দিষ্ট শর্তে তত্ত্বাবধানে মেয়ের সঙ্গে দেখা করতে পারবে। প্রতি মাসে ভরণ পোষণের টাকা দিতে হবে এবং যৌথ হিসাব থেকে তুলে নেওয়া টাকার একটি বড় অংশ ফেরত দিতে হবে। রাহাত অসন্তুষ্ট হয়ে বলল, ভরণ পোষণের পরিমাণটা অনেক বেশি। বিচারক শান্ত গলায় উত্তর দিলেন, সন্তানকে মানুষ করতে খরচ হয় রাহাত সাহেব, সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ কোনো বাবার নেই। সেদিন সন্ধ্যায় মেঘলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে একটি পুরনো ডিজাইনের কিবোর্ড মাত্র 2 মিনিটের একটি সুর বাজালো। মাঝখানে ছোট্ট একটি ভুল হয়েছিল, কিন্তু সে থামেনি, শেষ পর্যন্ত বাজিয়ে গেল। মঞ্চ থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, চোখে জল নিয়ে বলল, মা আমি ভুল করেছি। আমি ওর মাথায় হাত রেখে হাসলাম। ভুল করেছো ঠিকই, কিন্তু তুমি থেমে যাওনি। জীবনে সেটাই সবচেয়ে বড় সাহস। অনুষ্ঠান শেষে মিউজিক শিক্ষক আমার কাছে এসে বললেন, আপনার মেয়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে। আগামী মাসে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অডিশন হবে, ওকে অবশ্যই অংশ নিতে হবে। মেঘলা আমার দিকে তাকালো। এই প্রথম কোনো স্বপ্ন দেখতে তার ভয় লাগছিল না। আমি ওর হাতটা শক্ত করে ধরে হাসলাম। অবশ্যই যাবে মা, এবার কেউ তোমার স্বপ্ন থামাতে পারবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।